ইন্দ্রনগর। সদর আগরতলায় অবস্থিত ইন্দ্রনগর নাম শুনলেই মনে হয় যেন দেবরাজ ইন্দ্রের সঙ্গে কোনো সংযোগ রয়েছে এই স্থানের, কিন্তু বাস্তবে এই নামের পেছনে লুকিয়ে আছে ত্রিপুরার রাজ পরিবার, সম্পর্ক, ভালোবাসা এবং এক ঐতিহাসিক ব্যক্তিত্বের গল্প। এই ইন্দ্রনগর কোনো পৌরাণিক কাহিনী নয়, বরং একেবারে বাস্তব ইতিহাসের অংশ, যেখানে একটি নাম তৈরি হয়েছে স্নেহ, সম্মান এবং সামাজিক প্রথার মাধ্যমে। তাহলে আজকে আমরা জানব এই স্নেহ, সম্মান এবং সামাজিক প্রথার মাধ্যমে কে সেই ইন্দ্র আর কার নামে সেই ইন্দ্রনগর হয়েছে। ত্রিপুরার স্থান নামের ক্ষেত্রে আজকের উপস্থাপনা ইন্দ্রনগর নামের সম্পূর্ণ ইতিহাস। ইন্দ্রনগর অবস্থিত আগরতলা শহরের উত্তর পূর্ব দিকে। আজ এটি একটি পরিচিত আবাসিক এলাকা হলেও এর নামকরণের পেছনে রয়েছে ত্রিপুরার রাজ পরিবারের সঙ্গে জড়িত একটি গুরুত্বপূর্ণ ইতিহাস। এই অঞ্চলটি শুধুমাত্র একটি আধুনিক শহরের অংশ নয়, বরং এটি অতীতের একটি স্মৃতি বহন করে চলছে। তাহলে মূল ঘটনায় আসছি, রানা বুজ্জং এবং রাজ পরিবার। কে সেই রানা বুজ্জং আর কোন রাজ পরিবার, আর এই ইন্দ্র নামটি কি করে আসলো? ইন্দ্রনগর নামটি মূলত রানা বুজ্জংয়ের নামের সঙ্গে যুক্ত। তাহলে এই রানা বুজ্জং কে ছিলেন? রানা বুজ্জং ছিলেন ত্রিপুরার রাজ পরিবারের সঙ্গে সম্পর্কিত একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, যার আগমন এবং প্রতিষ্ঠা এই অঞ্চলের ইতিহাসে একটি বিশেষ অধ্যায় তৈরি করে। রানা বুজ্জংয়ের সঙ্গে ত্রিপুরার রাজ পরিবারের সম্পর্ক কি করে গড়ে উঠল? রানা বুজ্জংয়ের সঙ্গে রাজা রাধাকিশোরের দৌহিত্রী ভানুপ্রিয়ার বিবাহ হয়। এই ভানুপ্রিয়া ছিলেন রানী তুলসীবতীর অত্যন্ত স্নেহের পাত্রী। তার ডাকনাম ছিল ইন্দিরা। এই তথ্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকেই নামকরণের সূত্রপাত হয়। বিবাহের পর রানী তুলসীবতী স্নেহবরে রানা বুজ্জংয়ের নাম দেন ইন্দ্র। আর এই নামটি কোনো আনুষ্ঠানিক উপাধি ছিল না, বরং এটি ছিল স্নেহের প্রতীক, যা একান্ত পারিবারিক সম্পর্কের মধ্যে জন্ম নিয়েছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই স্নেহের নাম ইতিহাসের অংশ হয়ে ওঠে। জমি, বাংলো এবং নামের প্রতিষ্ঠা। এবার আসছি কি করে এখানে জমি কিংবা বাংলো অথবা নামের প্রতিষ্ঠা হলো। রানা বুজ্জং আগরতলার এই অঞ্চলে একটি বাংলো নির্মাণ করেন এবং এখানে তার বেশ কিছু জমিও ছিল। এই অঞ্চলটি তার বসবাস এবং কার্যক্রমের কেন্দ্র হিসাবে পরিচিত হয়ে ওঠে। স্থানীয় মানুষরা ধীরে ধীরে এই এলাকাটিতে তার নামের সঙ্গে যুক্ত করতে শুরু করে। আর যেহেতু রাজ পরিবারের সঙ্গে তার যোগাযোগ রয়েছে, রাজ পরিবারের জামাই যেটা বলা হয় তিনি, তাই তার গুরুত্ব দিন বা দিন এই অঞ্চলে বাড়তে থাকে। আর যেহেতু তাকে ইন্দ্র নামে ডাকত স্থানীয় সবাই, তাই এই অঞ্চলটি পরিচিত হয় ইন্দ্রনগর নামে। স্থানীয় মানুষরা ধীরে ধীরে এই এলাকাটিতে বসবাস করতে শুরু করে, আর তার সঙ্গে সঙ্গে তাকে সম্মানের নামে ইন্দ্র নামে ডাকতে শুরু করে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এই নামটি কোনো প্রশাসনিক আদেশ বা সরকারি সিদ্ধান্তের মাধ্যমে তৈরি হয়নি, বরং এটি মানুষের মুখে মুখে প্রচলিত হয়ে ধীরে ধীরে স্থায়ী হয়ে গেছে। একটি স্নেহের নাম থেকে সেটা একটা আঞ্চলিক নামের গুরুত্ব পেয়েছে। একটি ব্যক্তিগত সম্পর্ক থেকে জন্ম নেওয়া নাম একটি সম্পূর্ণ অঞ্চলের পরিচয় হয়ে উঠেছে। এখানে সামাজিক প্রথা এবং উপাধির ইতিহাস রয়েছে। ইন্দ্রনগরের ইতিহাসকে সম্পূর্ণভাবে বোঝার জন্য আমাদের ত্রিপুরার রাজ পরিবারের সামাজিক প্রথাগুলিকেও বুঝতে হবে। উজ্জন্ত প্রাসাদের শতবার্ষিকী স্মারক গ্রন্থে আর কে কমলজিৎ সিংহ একটি গুরুত্বপূর্ণ তথ্যের উল্লেখ করেছেন।
তিনি লিখেছেন যে ত্রিপুরার রাজারা তাদের বংশীয় জ্ঞাতি কুটুম্বদের, যারা ঠাকুর সম্প্রদায়ের সদস্য ছিলেন, তাদের তালুক বন্দোবস্ত দিতেন। অর্থাৎ রাজপরিবারের সঙ্গে সম্পর্কিত ব্যক্তিদের জমি ও প্রশাসনিক অধিকার প্রদান করার একটা প্রথা ছিল মাণিক্য রাজদরবারে। আর এই প্রথার ফলে রাজপরিবারের প্রভাব শুধু রাজদরবারের মধ্যেই সীমাবদ্ধ থাকতো না, বরং বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ত। এছাড়া রাজা বীরচন্দ্রের সময় থেকে বৈবাহিক সম্পর্কের মাধ্যমে মণিপুরী কুটুম্বদের বিভিন্ন উপাধি দেওয়া শুরু হয়। আর এই উপাধিগুলির মধ্যে ঠাকুর, কবরা, দেববর্মা, এই উপাধিগুলি শুধু সামাজিক পরিচয় নয়, বরং ক্ষমতা ও মর্যাদার প্রতীক হয়ে ওঠে। রানী ভানুমতির ভাই নরধ্বজ সিংহ দেববর্মা উপাধি ব্যবহার করতেন। এছাড়াও রসমোহন ঠাকুর এবং যুগেন্দ্র ঠাকুরের নাম এই ক্ষেত্রে বিশেষ উল্লেখযোগ্য। এই সমস্ত উদাহরণ আমাদের দেখায় যে ত্রিপুরার রাজপরিবারের সঙ্গে সম্পর্কিত ব্যক্তিরা সমাজে একটি বিশেষ মর্যাদা পেতেন এবং তাদের নাম ও পরিচয় বিভিন্ন অঞ্চলের সঙ্গে যুক্ত হয়ে যেত। অর্থাৎ ইন্দ্রনগর নামটি শুধু একটি ব্যক্তির নাম নয়, এটি একটি বৃহত্তর সামাজিক ও রাজনৈতিক প্রথার প্রতিফলন। ইন্দ্রনগর নামটির মধ্যে আমরা একাধিক স্তরের অর্থ খুঁজে পাই। প্রথমত, এটি একটি ব্যক্তিগত সম্পর্কের স্মৃতি, যেখানে রানী তুলসীবতীর স্নেহ থেকে ইন্দ্র নামের উৎপত্তি। দ্বিতীয়ত, এটি একটি ঐতিহাসিক ব্যক্তিত্ব, রানা বুজ্জং এর উপস্থিতির চিহ্ন, যিনি এই অঞ্চলে বসবাস করতেন। আর তৃতীয়ত, এটি একটি সামাজিক প্রথার প্রতিফলন, যেখানে রাজপরিবারের সঙ্গে সম্পর্কিত ব্যক্তিরা বিভিন্ন অঞ্চলের সঙ্গে যুক্ত হয়ে নামকরণের অংশ হয়ে উঠতেন। এই সব মিলিয়ে ইন্দ্রনগর শুধু একটি নাম নয়, বরং এটি ত্রিপুরার সমাজ, সংস্কৃতি ও রাজনীতির একটি প্রতিচ্ছবি। ইন্দ্রনগর এটা শুধু আগরতলার একটি এলাকা নয়, এটি একটি গল্প, যেখানে আছে রাজপরিবার, সম্পর্ক, স্নেহ এবং ইতিহাস। একটি ডাকনাম থেকে শুরু হয়ে একটি পুরো এলাকার নাম হয়ে ওঠার এই যাত্রা সত্যি অনন্য। ইন্দ্রনগর আমাদের মনে করিয়ে দেয়, ইতিহাস শুধু যুদ্ধ আর রাজনীতির গল্প নয়, কখনো কখনো এটি সম্পর্ক আর অনুভূতির গল্পও বটে। তাহলে তুমি কি আগে এই গল্প জানতে? কমেন্টে জানাও। আর তাছাড়া ত্রিপুরার স্থান নামের ক্ষেত্রে অবশ্যই কমেন্টে নিজের অঞ্চলের নাম লিখতে ভুলবে না। আর ইন্দ্রনগর সম্পর্কে যদি আরও ইতিহাস জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে তুলে ধরবে, যাতে পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই ইন্দ্রনগর সম্পর্কে আরও সমৃদ্ধ ভিডিও উপস্থাপন করতে পারি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার।